আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকের এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদেরকে কেনাকাটা দিয়ে। তো আজকে কি কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে। তো এখানে দেখতেই পেয়েছেন আমি কিন্তু টিস্যু পেপার কিনেছি, কিচেন টাওয়েল, মানে কিচেন টাওয়েল টিস্যু এইটা কিনেছি। এটার দাম 85 টাকা। হ্যান্ড টিস্যু যেটা সেটাও 85 টাকা দাম। তো আপনারা দেখতে পেয়েছেন। আর এখানে আমি হাফ কেজি রসুন কিনে নিয়ে এসেছি 60 টাকা দিয়ে। তো এই রসুনগুলো আমি বেটে নিব রান্না দেওয়ার জন্য, মানে রান্না করার জন্য। তো যাই হোক না কেন, এই রসুনগুলো কিন্তু কোয়া রসুন, অনেক ভালো, কোনো ঝামেলা নাই, শুধু ধুয়ে পাটায় বেটে নিলেই হয়ে যায়, অথবা আপনারা চাইলে ব্লেন্ড করে নেবেন, ব্লেন্ড করে তারপর ফ্রিজে রেখে তারপর ব্যবহার করবেন। আর এখানে প্যাড কিনেছি 2টা। এই প্যাডগুলো বাচ্চাদের মেয়েদের লাগবে, সেজন্য নিয়ে এসেছি। যাই হোক না কেন, তো এখানে কিছু জুস নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। ড্রিঙ্কু আনারসের ফ্লেভারের, মানে পাইনাপেল ফ্লেভার, এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর নিয়ে এসেছি মিষ্টি দই এবং টক দই। একটা মিষ্টি দইটা 160 টাকা 500 গ্রাম, আর টক দই 110 টাকা 500 গ্রাম। তো আরও নিয়ে এসেছি রিন পাওয়ার হোয়াইট 1 কেজি প্যাকেট, তার সাথে একটা বক্স ফ্রি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো সুন্দর একটা বক্স কিন্তু দিয়েছে। এই বক্সটা দেখে আমার ভালো লেগেছে, সেজন্যই কিন্তু আমি এই রিন পাওয়ার হোয়াইটটা আমি নিয়ে এসেছি। তো এটা আমার খুবই ভালো লেগেছে বক্সটা। তো পাউডারটা ব্যবহার করলাম বক্সটাতে রেখেই। যাই হোক, কিউট সুন্দর বক্সটা, তো সেজন্যই কিনে নিয়ে এসেছি। তো আরও কিছু বাজার এনেছি, তরকারি কাঁচা বাজার, দেখতেই পাচ্ছেন। এখানে আছে বরবটি 1 কেজি। 1 কেজি বরবটি কিন্তু কিনেছিলাম 120 টাকা দিয়ে। আর সাথে আমি কিনেছি পুঁইশাক কিনেছি 60 টাকায় 1 আটি। তো এখন পুঁইশাকগুলো আমি বেছে তারপর বান্না করব। তো পুঁইশাকগুলো কিন্তু অনেক সুস্বাদু আর অনেক তরতাজা, সাথে বরবটিটাও। তো আমাদের এখানে, আমি একবারই বলেছি আপনাদেরকে, বারবার বলি যে আমাদের এখানে সব কিছু ফ্রেশ পাওয়া যায়, টাটকা একদম, একদম সরাসরি গাছ থেকে পেড়ে তারপরে কিন্তু এনে বিক্রি করা হয়। দেখুন কতটা তরতাজা এই বরবটিগুলো, এবং পুঁইশাকটা কতটা তরতাজা। আর তাছাড়া আমি সবসময় ফ্রেশ টাটকা 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 বাজার কিনতে এবং ব্যবহার করতে, মানে খেতে পছন্দ করি। তো ঘরের জিনিসগুলোও আমি এই যে গ্রোসারিগুলো কিনেছি সুপার শপ থেকে কিন্তু নিয়ে এসেছি। আর প্রত্যেকটা জিনিসই আমি বাছাই করে করে তারপরে কেনাকাটা করি। যে কোনো জিনিস, ঘরের যে কোনো আইটেম, গ্রোসারি আইটেম হোক অথবা ক্রুকারিজের আইটেম হোক, যেটাই হোক না কেন, অথবা ফার্নিচার, অথবা কী বলে, পোশাক আশাক, ড্রেস বলেন, জুয়েলারি বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি অনেক পছন্দ করে, অনেক বাছাই করে তারপরে দেখে শুনে তবেই কিন্তু কেনাকাটা করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুঁইশাকগুলো বেছে নিচ্ছি। পুঁইশাকগুলো পাতাগুলো ছাড়ি, তারপরে কিন্তু ডুগাগুলো তারপর বেছে নিব। বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমি রান্না করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত টাটকা টাটকা জিনিসগুলো আমি কিনি। আর এগুলা কিন্তু আমি কখনোই ফ্রিজে রাখি না। আমি আমার জীবনে আমি কোনো শাক সহজে ভুলেও কোনো শাক আমি ফ্রিজে রেখে খাই না। যেহেতু আমার বাসার সামনে একদম গাছ থেকে পেড়ে এনে শাক সবজি বিক্রি করে, সেই ক্ষেত্রে আমি টাটকা শাকটাই কিন্তু বাজার থেকে এনে সাথে সাথে রান্না করি। যখন বাজারে যাই শাক নিয়ে আসি, যদি খেতে ইচ্ছা করে, যদি মনে হয় যে আজকে শাক রান্না করব, তবে আজকেই কিনে নিয়ে তারপর রান্না করি। এটা এনে আবার ফ্রিজে রেখে খাই না। তো সবজি যদি একটু বেশি নিয়ে আসি 3-4 রকমের, তাহলে কিন্তু সবজিটা ফ্রিজে রাখি। তো সবজিটা ভালো থাকে ফ্রিজে, আর শাকও ভালো থাকলেও। তো সবজি যেহেতু একটু বেশি করে কিনি, যেমন
টমেটো আমি সবসময় একটু বেশি করে, যেমন সিজনিং টমেটো, যখন টমেটো সিজন ছিল তখন তো আমি 5 কেজি 4 কেজি 5 কেজি করে সবসময় টমেটো কিনতাম। অনেক সময় দেখা গেছে 10 কেজি করেও কিনে নিয়ে আসতাম। তো সেই ক্ষেত্রে ফ্রিজে রাখতেই হবে। আর কয়েক রকমের সবজি যদি আমি কিনি, তো আমি তো সব সবজি একসাথে রান্না করে খাই না, তো সেজন্য ফ্রিজে কিছু কিছু সবজি রেখে দিই। 2-3 রকমের সবজি থাকে ফ্রিজে। যাই হোক, কিন্তু বেশি রাখি না, 2-3 দিনের সবজি হয়তো রাখলে। যাই হোক, আর মাছ মাংস আমি 1 সপ্তাহের মধ্যে খেয়ে ফেলি, অথবা 15 দিন। আর কোরবানির মাংস হয়তো একটু বেশি দিন থাকে, এছাড়া অন্য মাংস তেমন একটা রাখা হয় না। যাই হোক না কেন, আমি কিন্তু খুব সুন্দর করে শাক সবজি মানে পুঁই শাকগুলো বেছে নিচ্ছি। তো সব কিছুই তো আমি নিজের হাতে করি, মাছ কাটা, মশলা বাটা, এমনকি মাংস কাটা থেকে শুরু করে সবজি শাক সব কিছু বাছাই করে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা, একদম মোছা টোছা, কাপড় চোপড় ধোয়া, সবই কিন্তু আমাকে নিজের হাতে করতে হয়। আল্লাহ আমাকে সব সময় কিন্তু এরকম দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সব সময় আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় সুস্থ থাকার জন্য। তো আমি করতে পেরেছি এত জনম ধরে, সারা জনম করে এসেছি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত। একদম যখন থেকে আমি আমার একটু কাজ করার বা বোঝার বয়স হয়েছে, তখন থেকেই কিন্তু আমি নিষ্ঠা ভরে দক্ষতার সাথে সমস্ত কাজ সারা জনম করে এসেছি। যাই হোক, তো আমার কাটাকাটি শেষ হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এসবের মূল্য কখনো কেউ দেয়নি, কারোর কাছে কোনো দিন ছিল না। আমি করে গেছি আমার মতো করে, আমি সব কিছু দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে, দায়িত্ব কর্তব্য সব পালন করে গেছি। নিজের জীবন স্যাক্রিফাইস করে, নিজের সময় সমস্ত সময় ব্যয় করে যাচ্ছি এখনও। তো কেউ কখনো মূল্যায়ন করতে আসেও নি, আর কেউ কখনো মূল্যায়ন করতে চায়ও নি, বরং আরও হিংসা করে, বরং আরও আমার পেছনে না লাগলে তাদের ভালো লাগে না। যার যার কর্মফল সে নিশ্চয়ই পাবে, তাদের কর্মের ফল তারা পাবে, আমার কর্মের ফল আমি ঠিকই পাবো। এটাই হচ্ছে আসল কথা। যে বুঝে তাকে বোঝানোর প্রয়োজন পড়ে না, আর যে না বুঝে তাকে সারা জনম বোঝালেও সে কখনোই বুঝবে না। সে পাপ করে, যদি সে বুঝতো যে সে পাপ করতেছে, অন্যায় করতেছে, জিনা করতেছে, গুনাহ করতেছে, তাহলে সে কখনোই করতো না। একটা মানুষের কথা ভাবলেও পাপ হয়, মানে পরপুরুষ হয়ে যদি পর নারীর কথা ভাবে, বা তাকে নিয়ে স্বপ্ন মানে বিভিন্ন কল্পনা জল্পনা করে, বা তাকিয়ে থাকে, অথবা খারাপ কিছু চিন্তা ভাবনা করে, তাহলে পুরাটাই পাপ, সব কিছুতেই পাপ। তো বুঝতে হবে যে প্রত্যেকটা পাপের জন্যই কিন্তু আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আপনি ক্ষুদ্র ক্ষুদ্র যদি একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যদি পুণ্য করেন, তাহলে সেই পুণ্যের কিন্তু সওয়াব নিশ্চয়ই পাবেন, বা আমরা পাবো। আর যদি অতি ক্ষুদ্র পাপও কেউ করে থাকে, তাহলে সেটারও কিন্তু শাস্তি সে নিশ্চয়ই পায়। যাই হোক, এটা যদি কেউ বুঝতে পারে, তাহলে তো সে আর কখনো পাপই করে না, কারোর কথা মনেই করে না। তো এসব করা উচিত না, পর নারীর কথা মনে করা উচিত না, পর পুরুষের কথাও মনে করা উচিত না, বা খারাপ চিন্তাভাবনা, খারাপ পরামর্শ, খারাপ বুদ্ধি কারোর কাছ থেকে নিতেও নেই, দিতেও নেই। যাই হোক না কেন, আমার শাক কিন্তু সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কিন্তু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে তারপর কড়াইয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, সাথে দিয়েছি 2টা ফাইসা শুটকি। তো এখানে চিংড়ি মাছগুলো খুবই তরতাজা চিংড়ি মাছ ছিল, সেগুলোই দিয়েছি। 1.5 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ লাল মরিচের গুঁড়া। এটা কিন্তু লাল এবং ঝাল। আর আমি ভালো করেই জানেন যে এই মশলাগুলো আমি নিজের হাতে শুকিয়ে তারপরে কিন্তু মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। আর এখানে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়া। তো আর কোনো মশলা দিব না শাকের মধ্যে, পুঁই শাকের মধ্যে। মাছে শুটকিয়ে পুঁই শাক রান্না করলে, বা যে কোনো শাক যদি আপনি মাছে শুটকিয়ে রান্না করেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। শুটকিও দিবেন প্লাস মাছও দিবেন, হয়তো বা মাছের মাথা দিতে পারেন। তো একটা পুঁই শাকটা কিন্তু আপনি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও স্বাদ পাবেন ভালো। যাই হোক না কেন, এভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এটা এখন বলক চলে আসলে, 2-3টা বলক চলে আসলেই কিন্তু এই মশলাটা একটু কষা কষা হবে, মাছের সাথে মিশে যাবে সুন্দর করে।
তো খুবই খেতে দুর্দান্ত লাগবে। তারপর আমি শাকটা দিয়ে দিব আস্তে আস্তে। তো তারপরেই কিন্তু শাকটা দিয়ে দিলে শাকের সাথে মশলাটা আবার ভালোভাবে রান্না করা প্রয়োজন হবে। যাই হোক না কেন, গ্রাম বাংলার আসল স্বাদ যদি আপনারা পেতে চান, এই তরকারিগুলোতে কিন্তু সেই স্বাদ ফিরে পাবেন আপনারা। এভাবে ঠিক সেমভাবে যদি আপনারা রান্না করেন, তবে আপনারা আসল টেস্ট একদম তৃপ্তি সহকারে খেয়ে শান্তি পাবেন। হ্যাঁ, তারপরে কিন্তু আপনারা এভাবে চেষ্টা করবেন রান্না করার জন্য। আর আমি দেশি আলু কেটে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার কিছু দেশি আলু ছিল করে, সেগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু পুঁইশাকের ডাঁটাটা একটু চিকন আছে, সেই জন্য কিন্তু শাক আর ডাঁটা আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো কোনো সমস্যা হবে না, পুঁইশাকের রঙও চেঞ্জ হবে না, আর ডাঁটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন শুধু কিছুক্ষণ পরপর একটু একটু কিন্তু নাড়াচাড়া করে দিলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে, পুঁইশাক রান্না হয়ে যাবে। কারণ এর মধ্যে দেওয়ার মতো আর কোনো কিছু প্রয়োজন পড়বে না, শুধু কাঁচামরিচ দিলে দেওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি পুঁইশাক বসিয়ে দিয়েছি। পুঁইশাক কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু পরে কিন্তু পুঁইশাকটা একদম কমে যাবে, আপনারা দেখতেই পাবেন। শাক প্রায় মজে যাবে একটুর কিছুক্ষণের মধ্যেই শাকটা মজে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি যত রান্না করি সবই কিন্তু আমার নিজের রান্না, নিজের হাতে রান্না করি, নিজের মতো করে। আমি কিন্তু কাউকে ফলো করে বা কারোর থেকে দেখে কোনো কিছুই জীবনে কোনো দিন শিখিনি। সম্পূর্ণ নিজে চেষ্টায়, নিজের ইচ্ছায় এবং নিজের মতো করে সব কিছু রান্না করে করি, এবং নিজে তৃপ্তি করে খাই এবং অন্যকে খাওয়াই, এবং মানুষকে খাওয়াতে আমি অনেক ভালোবাসি। এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এটাই বাকি ছিল দেওয়ার, আর কোনো কিছু দিতে হবে না এই তরকারিতে। এখন শুধু মাত্র ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেলে, আর আলুটা ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু তরকারি হয়ে যাবে। তো আমি মানুষকে খাওয়াতে এতটাই ভালোবাসি, এতটাই কিন্তু পছন্দ করি যে কি বলবো আপনাদেরকে। আমার হাজব্যান্ড বাহিরে থাকে, সিঙ্গাপুরে থাকে। সে তার আত্মীয় স্বজন যত আছে সমস্ত আত্মীয় স্বজন আমার বাসায় পাঠিয়ে দেয়, প্রত্যেক মাসেই আগে আসতো। তো এখন কিছুটা কমছে, কিন্তু এরা কখনোই মানবিক না, এরা কখনো আত্মাওয়ালাও না, মানবিকও না। এরা আমাদের সাথে চরম অন্যায় অপরাধ করেছে সারা জনম, কিন্তু আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে করে গেছি, সারা জনম খাইয়ে গেছি, খাওয়াইয়ে গেছি। মানে আমি কখনো তাদের থেকে কিছু খাইনি। আমি আমার বিয়ের পরই এদেরকে পোড়া ফ্যামিলি, এর সম্পূর্ণ ফ্যামিলিটাই না উপরে তুলছে আমাকে আমার মায়ের কাছে রেখে। তো আমার বাচ্চা টাচ্চা হয়ে গেছে, এরা আমাকে বিয়ে করার পর থেকেই এরা আমাকে সংসার ভাঙার জন্য বিভিন্নভাবে, আমার হাজব্যান্ডকে কখনোই ঘরে আসতে দিত না, বিদেশ থেকে আসলে ওদের কাছে নিয়ে রাখতো। তো যাই হোক, এরা এদের নিজের স্বার্থ সিদ্ধি করছে, এরা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এসব করছে, আর আমাকে কখনোই দেখতে পারেনি। এদের হিংসা, এদের যন্ত্রণায় আমি পুরাই পাগল হয়ে গেছি। মানে আমার জায়গায় অন্য মানুষ থাকলে হয়তো রাস্তায় রাস্তায় উলঙ্গ পাগল হয়ে হয়তো ঘুরতো। এতটা অসহ্যকর যন্ত্রণা এরা আমাকে দিছে বলার বাইরে। কখনো আমাকে হাজব্যান্ডের সাথে একসাথে থাকতেও দেয় নাই, আর আমাকে কখনো শ্বশুরবাড়িতে নিতেও দেয় নেই, নিছেও না, আমার হাজব্যান্ডও নিয়ে যায় নাই। তো যাই হোক না কেন, 4টা বাচ্চা নিয়ে আমি আলহামদুলিল্লাহ ঘরে আসি, সুন্দরভাবে সংসার করতেছি, একা একা সংসার করতেছি, যেহেতু আমার কেউ থেকেও কেউ নেই। সেই জন্য সবাই আমাকে খুবই কষ্ট যন্ত্রণা দেয়, সবাই শুধু আমার থেকে নেয়, আমার থেকে নেওয়ার মধ্যে আছে সব সময়, খাওয়ার মধ্যে, নেওয়ার মধ্যে। যাই হোক, আল্লাহ আমাকে সব সময় তৌফিক দেখ, আমি মানুষকে সবসময় খাওয়াইতে যেন পারি, দিতে যেন পারি, করতে যেন পারি, আমিও চাই। বিয়ের পর থেকে যখন শুনছে আমাকে বিয়ে করছে, তখন থেকে এরা চেষ্টা চালিয়ে যাইতেছে। কখনো এরা এদের বাড়িতে আমাকে যাইতে দিতে চায়নি। এখন পর্যন্ত আমি শ্বশুর বাড়িতে গিয়েও দেখিনি,
কারণ এরা আমাকে কখনো বাড়িতে যাইতে দেয়নি। আর তাছাড়া এরা চাইছিল যে কোনোভাবে সংসারটা যেন ভেঙে যায়, এই জন্য আমার হাজব্যান্ডকেও কোনো দিন বাসায় আসতে দিত না, বাসায় এসে থাকতে দিত না। তো সে মাঝে মধ্যে 3-4 মাস পর অথবা 2-1 মাস পর এসে 2-1 দিন থাকতো। সেজন্যই কিন্তু এই যে আমার বাচ্চাগুলো আল্লাহ দিল। এই এতেও তাদের খুশি হওয়ার কোনো কারণ নাই, বরঞ্চ অখুশি হয়েছে।